নামের পাশে যুক্ত হয়েছে 15টি মামলা, শিকার হয়েছেন 28 হামলার। কোনো হামলার পর তো বেঁচেই ফেরার কথা নয়, তবুও থামেননি নুরুল হক নূর। শির দ্বারা সোজা আর মাথা উঁচু করে বারবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি। রাজনীতির রাজপথ নূরকে হতাশ করেনি, ফিরিয়ে দিয়েছে বহুগুণ, কল্পনা আর প্রত্যাশার চেয়েও বহুগুণ। কথায় আছে ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে, নূরের বেলাতেও হয়তো তাই। চরের কুড়ে ঘরে জন্ম নিয়ে রাজপথের সাহসী কণ্ঠস্বর, ডাকসুর ভিপি, সংসদ সদস্য, এরপর তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া ভিপি নূরের দীর্ঘ সংগ্রাম নিয়েই আমাদের এই বিশ্লেষণ। নুরুল হকের বয়স তখন মাত্র 2.5 বছর। সংসারের আঙিনায় তখনও খেলার শব্দ ওঠেনি ঠিকমতো। এর মধ্যেই হঠাৎ নিভে যায় মায়ের আলো। মা নীলুফা বেগমের মৃত্যু শিশু নূরের জীবনে এনে দেয় প্রথম গভীর শূন্যতা। নূরের বাবা ছিলেন ইউনিয়নের সাবেক সদস্য, আর এ কারণে নূরদের পরিবারে আর্থিক অবস্থা কখনোই সচ্ছল ছিল না। নদী ভাঙন, দুর্যোগ আর অনিশ্চিত আয়ের জীবনে বড় হতে হয়েছে নূরকে। চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন নূর। গ্রামের এই ছোট স্কুলেই তার শিক্ষা জীবনের বুনিয়াদ তৈরি হয়। কাদা মাখা পথে হেঁটে স্কুলে যাওয়া, বর্ষায় নৌকায় নদী পেরিয়ে পড়াশোনা, এই বাস্তবতাই ছিল তার দৈনন্দিন জীবন। উন্নত শিক্ষার আশায় 8ম শ্রেণীতে নূরকে পাঠানো হয় গাজীপুরের কালিয়াকৈরে। গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি। এই প্রথম পরিবার ছেড়ে একা শহরে থাকা। নতুন পরিবেশ, নতুন সংগ্রাম, নতুন দায়িত্ব। 2010 সালে এসএসসি এবং 2012 সালে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন নূর। এরপর ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে 1 বছর পড়ার পর 2013-14 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখার মধ্য দিয়েই নতুন বাঁক আসে নূরের জীবনে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ক্যাম্পাস শুধু উচ্চশিক্ষার জায়গা নয়, এটি আন্দোলন, রাজনীতি ও প্রতিবাদের এক জীবন্ত পাঠশালা। আর সেখানেই রাজনীতির হাতে খড়ি হয় নূরের। বিশ্ববিদ্যালয় জীবনে কিছু সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নূর। তবে খুব দ্রুত নূর নিজেকে খুঁজে পান আন্দোলনের ভেতরে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। এই আন্দোলনই তাকে পরিচিত করে তোলে সারা দেশে। ক্যাম্পাস পেরিয়ে রাজপথে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, টেলিভিশনের পর্দায় নুরুল হক নূর তখন এক পরিচিত নাম। 2019 সালে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে তার বিজয় ছিল প্রতীকী। এটি ছিল কেবল একটি পদ জয় নয়, এটি ছিল ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ডাকসু নির্বাচনের পর নূর জাতীয় রাজনীতির আলোচনায় স্থায়ী জায়গা করে নেন। জাতীয় রাজনীতিতে অবস্থান করে নিলেও বিতর্ক সঙ্গী হয়েছে নূরের। সেই বিতর্কের শুরু ডাকসু ভিপি হওয়ার পর থেকেই। তার বিরুদ্ধে ডাকসুর তহবিল তসরুফ, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষক মহল এসব অভিযোগ তদন্তের দাবি তোলে। নূর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। একই সময় তার সংগঠনের বিরুদ্ধে বিদেশি এনজিও থেকে অর্থ গ্রহণ, আন্দোলনের নামে ফান্ড সংগ্রহ করে স্বচ্ছ হিসাব না দেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়েও সামাজিক যোগাযোগের মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। তবে বরাবরের মতোই সেসব অভিযোগ অস্বীকার করেন নূর, জানান এসব প্রতিপক্ষের প্রোপাগান্ডা। 2022 সালে আরো বড় বিতর্কে জড়ান নূর। কয়েকটি গোয়েন্দা সূত্র ও গণমাধ্যমে অভিযোগ ওঠে তার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ ছিল। দুবাইয়ে মোসাদের সাবেক সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করেছিলেন নূর। এরপরই জাতীয় নিরাপত্তায় ওই অভিযোগটি ঘিরে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। নূর এই অভিযোগকেও মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে প্রত্যাখ্যান করেন। যদিও আজ পর্যন্ত এসব অভিযোগের কোনো বিচারিক প্রমাণ পাওয়া যায়নি। ছাত্র রাজনীতি ও রাজপথের আন্দোলনের অভিজ্ঞতা থেকে সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন নূর। 2018 সালেই অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার সঙ্গে যৌথভাবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠনের ঘোষণা দেন। 2021 সালের 26 অক্টোবর ঢাকার পল্টনে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
তবে নানা সংকটে সমর্থকদের নিয়ে বেরিয়ে যান নূর। 2023 সালে দলের একাংশের কাউন্সিলে নূর সভাপতি নির্বাচিত হন। এখান থেকেই তিনি পূর্ণমাত্রায় রাজপথের রাজনীতিতে যুক্ত হন। রাজনীতি নূরকে যেমন পরিচিতি দিয়েছে, তেমনি দিয়েছে ভয়াবহ মূল্য। 2025 সালের অগাস্টে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুরুতর আহত হন নূর। অবস্থা এমন হয় যে তাকে শেষ পর্যন্ত বিদেশে চিকিৎসা নিতে হয়। তবুও থামেননি নূর। সব বাধা পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 3 গলাচিপা দশমিনা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল হক। তবে বন্ধুর এ পথ মোটেও সহজ ছিল না তার জন্য। বিএনপির সমর্থনে নিজ এলাকায় ফিরেও বড় বাধার সম্মুখীন হয়েছেন নূর। বিএনপির হাসান মামুন ছিলেন তার সামনে বড় বাধা, আর এ কারণে বিএনপির যুগপৎ শরিক হয়েও নির্বাচনের মাঠে সুবিধা করতে পারছিলেন না তিনি। ঠিক এই সময়ই 11 দলীয় জোট তথা জামায়াত এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদের নতুন জোটে যাওয়ার গুঞ্জন উঠেছিল। এর বড় কারণই হলো নির্বাচনী মাঠে বিএনপির সহযোগিতা না পাওয়া, যদিও শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়নি। বিএনপির এক চালেই নূর ধানের শীষে শরিক হয়েই নির্বাচন করেন। নূরকে সহযোগিতা করতে শেষ পর্যন্ত গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেন রুহুল কবির রিজভী। এরপর নির্বাচনী মাঠে চমক দেখিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সেখানেই তার যাত্রা থেমে যেত, কিন্তু তিনি তারেক রহমানের মন্ত্রী সভাতেও জায়গা করে নিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, যে দুটি খাত দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে সরাসরি জড়িত। নূরের এই জীবনচিত্র চোখে আঙুল দিয়ে বলছে, সংগ্রাম কখনো বৃথা যায় না, অভাব কখনো স্বপ্নকে থামাতে পারে না, আর সাহস থাকলে সবচেয়ে দুর্গম পথও একদিন খুলে যায়। নূরের গল্প কোনো রূপকথা নয়, এটি বাস্তব, এটি কঠিন, এটি অনুপ্রেরণার।